আবর্জনার প্রবল চাপ আর সেই চাপে মাটির নিচে জলের পাইপ ফেটে যাওয়া, যার জেরে জলের প্রচন্ড কষ্ট, আর তার সঙ্গেই আবার জোড়া বিপর্যয়, মাটিতে ভাঙন এবং তার জেরে ঘরে ফাটল। প্রায় 5 দিন ধরে এই সমস্যায় ভুগছেন বেলগাছিয়ার মানুষ, হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। 3 বছরের মধ্যে ভাগাড় কেটে মাঠ হবে। হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান আজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সমস্যা কতটা গুরুতর দেখতে যান তিনি ঘটনাস্থলে এবং তারপরই তিনি আশ্বাস দিয়েছেন জল সমস্যার সমাধানের, জল সমস্যা মেটাতে কলকাতা পুরসভার যাবতীয় সাহায্য। কাল ফের বৈঠক ডেকেছেন ফিরহাদ হাকিম। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি। অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ, আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। 3 বছরের মধ্যে আমরা এটাকে নির্মূল করে দেবো, যাতে এই ভাগার সিস্টেমই না থাকে। আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে, এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। নির্দেশ আসে এবং তারপরই এলাকার মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েন। হাওড়ার বেলগাছিয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন মানুষ। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ক্ষোভ, ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়তে নির্দেশ আর ডিজাস্টার ম্যানেজমেন্টের মাইকিং চলতে থাকে। এলাকায় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। এলাকা খালি করে দেওয়ার কথা কথা বলবো রৌনক, আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, যখন বিক্ষোভ দেখালেন এই এলাকার মানুষ খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত। তারা ভাবছেন তাদের ঘরদোর ভেঙে দেওয়া হবে, আর কোথায় ফিরবেন, তাদের ঘর বাড়ি মাথার উপরের ছাদটুকু কেড়ে নেওয়া হবে। কিন্তু পুরমন্ত্রী ঘটনাস্থলে গেছেন, তিনি আশ্বাস দিয়েছেন পুনর্বাসনে। এরপর এলাকার মানুষ কি বলছেন তারা? তাকে একেবারেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যখন এলাকা পরিদর্শন করে, তারপরে তিনি বলেছেন যে আগামী 3 দিনের মধ্যে তিনি ব্যবস্থা করবেন এবং পুনর্বাসন একটা আশ্বাস দিয়েছে। সেই আশ্বাস পেয়ে কিন্তু কিছুটা হলেও রেহাই পেয়েছে এলাকাবাসী। কিন্তু আজ সকালে যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে এই সার্ভে করা হয়, যেহেতু এই ডাম্পিং গ্রাউন্ড থেকে 100 থেকে 150 মিটারের মধ্যে যে সকল বাড়িগুলি ক্ষতিগ্রস্ত এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেই বাড়িগুলির যারা বাসিন্দা তাদেরকে সেফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সার্ভে করা হয় এবং বাড়িগুলির ক্ষতির পরিমাণ কতটা, কারা কারা বাড়িতে থাকে, এই সবকিছু জানার জন্যই কিন্তু তারা সার্ভে চালায়। সেই সার্ভে চলাকালীনই তাদেরকে ঘিরে একটা বিক্ষোভ দেখায়। তারা রাস্তায় শুয়ে পড়ে সে বিক্ষোভ করেন, কারণ তারা ভাবছেন হয়তো এই সার্ভে করার পর তাদের বাড়ি ভেঙে ফেলা হবে। এই কারণেই কিন্তু তারা আতঙ্কিত এবং সেই বিষয়কে সামনে রেখেই তারা বিক্ষোভ দেখান। তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকাবাসীদের সঙ্গে তিনি নিজে কথা বলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যেই এই যে এলাকায় জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি এবং বাসস্থানের একটা বন্দোবস্ত, সেটাও কিন্তু করা হবে। অর্থাৎ প্রশাসন তাদের পাশে রয়েছে, এই আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাস পেয়ে কিছুটা হলেও তারা রেহাই পেয়েছেন এবং শুধু তাই নয়, যে বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন সেই বিক্ষোভ কিন্তু সাময়িকভাবেও তারা তুলে ফেলেছেন। ধন্যবাদ রৌনক। আমাদেরকে এখানে আপাতত বলছে এখানে পুরো ঘরটা খালি করে দিতে বলছে। পুরো মানে পুরো ঘর মানে মিনিমাম ধরো 100 উপরে ঘর হবে, 100-200 ঘর হবে। এটা পুলিশরা এসে বলছে ছাত্রদের ক্লাবে চলে যাও।
যদি ছাত্রদের ক্লাবে আমি যদি অপতকালে যদি ছেড়ে চলে যাই, রাত্রেবেলা এসে বুলডোজার তো ভেঙে দিয়ে আবার রাষ্ট্রীয় বলে ছাত্র দলের ক্লাবে দিয়ে গেলে ওখানে চলে যা, তাহলে আমরা যাবো কোথায়? সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এলাকা ছেড়ে দেওয়া। হ্যাঁ, পুলিশ তরফ থেকেই বলা হচ্ছে, মানে মিলে পুরো ঘর মানে 100-200 ঘর তো হবে। হাওড়ার বেলগাছিয়ায় ফের যাদবপুরের বিশেষজ্ঞরা যান। ফাটল ধসে বিপর্যস্ত এলাকায় স্থানীয়দের সঙ্গে তারা কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে সিভিল ডিফেন্স কর্মীদেরও বাসিন্দাদের সেফ শেল্টারে পাঠানোর তৎপরতা। সব অন है ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, মোবাইল যাচ্ছি না বাড়িতে, সব কিছু করে গেছে। দিমাগ কাজ করছে না, মন কাছে লাগে ফাঁসি ফাঁসি দিয়ে মরে যায়। পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাছ থেকে চাইলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে ব্যাংকের পাসবুক, রাশন কার্ড সব কিছু আছে, কিন্তু কোথায় আছে কিছু বোঝা যাচ্ছে না, খুঁজেই পাচ্ছি না। কিছুটা মোবাইলে আছে আর কিছু ডকুমেন্টসটা পাইনি। মেবি এটার জন্যই আমরা অ্যাসেসমেন্ট করছি কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে কাজটুকু দিয়েছি সেটুকুই করি আগে, যতটা দেখতে পাবো চোখের সামনে যা পারবো সেগুলোই আর কি। হাওড়ার কয়েকটি এলাকায় এখনো জলের সমস্যা রয়েছে। গতকাল যদিও অধিকাংশ জায়গাতেই জল এসে গেছে, কিন্তু হাওড়ার বেলগাছিয়ায় এখনো জল নেই। 5 দিন ধরে জল সমস্যা চলছে এই এলাকায় এবং এলাকার মানুষ আজ বিক্ষোভে ফেটে পড়েন। জলের দাবিতে তারা বিক্ষোভ দেখান। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, এই বেলগাছিয়া অঞ্চলে এখনো পর্যন্ত জল এলো না, আর কতদিন সময় লাগতে পারে জল সরবরাহ স্বাভাবিক হতে এই এলাকায়? দেখো, একেবারেই যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ পাইপলাইন ফেটে বিপত্তি, তারপরে মাটিতে ধস নেমেছে, সেক্ষেত্রে ধস নামার জেরে এখানকার যে জলের পাইপলাইনগুলি সেগুলি কিন্তু মাটির যে স্তর তার থেকে বেশ অনেকটা ওপরে উঠে গেছে। সেক্ষেত্রে এখানে জলের প্রেসার দিয়ে জল পৌঁছানো কার্যত অসম্ভব। সেই কারণেই যে বিকল্প পথ পদ্মপুকুরের যে জলের লাইন সংযুক্ত করে সেই পথ দিয়ে কিন্তু জল নিয়ে আসা হয়েছে। এবং গতকাল রাতে এখানকার যে পাম্পিং হাউসের পাশে ভ্যালভগুলি রয়েছে এবং কমিউনিটি যে কলগুলি রয়েছে সেইখান থেকে কিন্তু কার্যত জল পড়ছে। বাড়ি বাড়িতে যে পাইপলাইন জল, সেই জল পেতে কিন্তু অনেকটাই সময় লাগতে পারে। এখনো পর্যন্ত এই বেলগাছি এলাকায় যে অঞ্চলটি, এখানে যে কেএমসির গাড়ি থেকে শুরু করে যে হাওড়া পৌরসভার গাড়ি, সেই গাড়ি কিন্তু নিয়ে এসে জল দেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে করে জলের কোনো সংকট না থাকে তার জন্য তৎপর প্রশাসন এবং যত দ্রুত সম্ভব এখানে কিন্তু বাড়ি বাড়িতে যাতে জল পৌঁছে যায় সেই বিষয়ে দেখা হচ্ছে। যেহেতু এখানে ধস নেমেছে এবং পাইপলাইনগুলি রাস্তার থেকে অনেকটা উঁচুতে উঠে গেছে, সেই কারণেই কিন্তু এখানে জল পৌঁছানো কার্যত অসম্ভব। এবং পাশের যে কমিউনিটি কলগুলি রয়েছে এবং যে পাম্পিং যে ভ্যালভগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে পরিস্থিত পানীয় জল প্রশাসনের তরফ থেকে প্রেরণ করা হচ্ছে এবং তারা কিন্তু সেখান থেকে জল পাচ্ছে। কবে বাড়ির কলে জল পৌঁছাবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনো চিন্তার কারণ যে এখানে যে পাইপলাইন সেগুলো প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে সেগুলি মেরামতি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এলাকাতে জল পৌঁছাতে কার্যত বেগ পেতে হবে। সঙ্গে থাকো রৌনক। জল থেকে ভাগালে যায়নি, ওখান থেকে ব্যান্ড করে দিয়েছে জল। ওই মোড়ে মাথা যাও, দেখতে পারবে ওখানে ব্যান্ড করা আছে। কেন আপ কে জানি, ওরাই জানে কেন ফোন করেছে, আমরা তো জানি না। আমাদের জল নিয়ে সমস্যা আছে, জল দিলে আমাদের সমস্যা মিটে যাবে। কালকে দিনভরও আসেনি, আজকেও আসেনি। ও জল ওখানে মুখে পড়ছে, এদিকে আসছে না, বলছে চাবি দিয়ে দিয়েছে। একটা মিটিং ডাকা হয়েছে, ওখানে আমরা একটু আলোচনা করে যারা মাথার ছাদ হারিয়েছেন তাদের জন্য আমরা রিহ্যাবিলিটেশন প্ল্যানটা ভাবছি। ঠিক আছে, আজকে তো সার্ভে হয়েছে, সেটা বললেন, ডিটেইল সার্ভে তো হচ্ছে। ঠিক আছে, সার্ভে হয়ে গেলে আমরা একটু ডিটেইল নাম্বার আর ড্রেনেজ সিস্টেমটা যে ব্যাহত হয়েছে সেটা নিয়ে, হ্যাঁ পুরো সিস্টেমটা নিয়ে ওটা আমরা সার্ভে করে পরিস্থিতি দেখতে আজ এলাকায় যান শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন। 500 জন করে আমরা খাওয়াচ্ছি, আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে পার্টির লোকরা আমরা নিজেরা কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠতে থাকে। বিপর্যয় বা বিক্ষোভের মুখে পড়তে হয় বিরোধী দলনেতাকে। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, আজ শুভেন্দু অধিকারীকে বিক্ষোভের মুখে পড়তে হলো, ঠিক কি হয়েছিল সেই সময়টা একটু যদি বলো।
একেবারে যে দুর্ঘটনাস্থল, সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কিছু বিজেপি বিধায়ক। এবার যখন এলাকা পরিদর্শন তিনি করেন, এলাকা পরিদর্শন করে যখন বেরিয়ে যান, ঠিক তখনই বেশ কয়েকজন স্থানীয় লোক যারা এখানকার বাসিন্দা, তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। শুধু তাই নয়, বিজেপি বিধায়ক এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে লাগাতার তারা গো ব্যাক স্লোগান দেয় এবং স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত পুলিশ মোতায়েন করা হয়। এখনো কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। হাওড়া পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেক্ষেত্রে এলাকা পরিদর্শন করে তিনি যখন বাইরে বেরিয়ে যান, ঠিক তাকে এবং বিজেপি বিধায়কদেরকে ঘিরে বেশ কয়েকজন এলাকা বাসিন্দা তারা কিন্তু গো ব্যাক স্লোগান দেখায় এবং তারপরে বিজেপির তরফ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় এবং দুই পক্ষের স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। পুলিশ কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক যারা এলাকা পরিদর্শনে এসেছিলেন তারা কার্যত এলাকা ছেড়ে বেরিয়ে যান। এবং শুভেন্দু অধিকারী আহত হয়েছেন বলে দাবি করছিলেন। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করে রৌনক, শুভেন্দু অধিকারী আহত হয়েছেন, তার হাতে আঁচড় লেগেছে বলে তিনি অভিযোগ করছিলেন। দেখে একেবারেই যখন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান, একটা জায়গার পরে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়, কারণ পুলিশের তরফ থেকে জানানো হয় যে সামনে রাস্তায় ধস নেমেছে এবং বেশ কিছু বাড়ি বিপজ্জনক অবস্থা রয়েছে, সেখানে ঢুকলে যে কোনো সময় কিন্তু বিপদ ঘটতে পারে। এই কারণেই পুলিশ ব্যারিকেড করেছিল। সেই ব্যারিকেড উপেক্ষা করে তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে কার্যত বচসা তৈরি হয় এবং সেখানে একটা ধাক্কাধাক্কিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পুলিশের কর্মী একজন তার হাতে আঁচড় দেন এবং সেই আঁচড় কিন্তু দিয়েছেন পুলিশের, হাওড়া পুলিশের একজন এসআই, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং তারপরে কিন্তু এলাকার যারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন তাদেরকে পুলিশ বাধা দেয় এবং কার্যত তারা বচসা সৃষ্টি হয়, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হয়। এবং তৎক্ষণাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে হাওড়া পুলিশের একজন এসআই তার হাতে আঁচড় দিয়েছেন এবং তারপরে কিন্তু তার আঘাত এসছে এবং সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা স্লোগানিংও করে এবং তারপরই এলাকা থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক। এবং তার অভিযোগ হাওড়া পুলিশের একজন এসআই তাকে এলাকায় ঢুকতে বাধা দিয়েছিলেন, শুধু ধাক্কাধাক্কি নয়, তার হাতে আঁচড় দেন তিনি। এই অভিযোগ নিয়ে কিন্তু তারা সরব হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ রৌনক। রক্ত বের করে দিয়েছে, দেখুন রক্ত টেপার প্রভাব। এসআই হাওড়া পুলিশ কমিশনারের দেখুন কি করেছে, দেখুন রক্ত বের করে দিয়েছে, দেখুন রক্ত টেপার প্রভাব। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। হাওড়ার বেলগাছিয়ায় ধস বিপর্যয়ের প্রতিবাদে বিক্ষোভ, জলকষ্ট, বাড়িতে ফাটলের প্রতিবাদে বিক্ষোভ। হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। বিরোধী দল কোনদিন নির্বাচনের আজকে দুপুরে মেট্রো স্টেশনের সামনে থেকে হাওড়া মহত্তা বড় দুর্ঘটনা। 16টা ওয়ার্ডে জল নেই, গৃহহীন মানুষ আছে, মানুষের মাথার উপর ছাদ নেই, জল নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই। এত বছর হয়ে গেল, কর্পোরেশনের ইলেকশন নেই। আমাদের হাওড়াবাসীর দুর্ভোগের মধ্যে রয়েছে, তার বাঁচানোর জন্য আমরা একটুখানি প্রয়াস নিয়েছি। ওনাদের সাথে কথা বলবো। এক্স কাউন্সিলর আমাদের 13 নম্বর ওয়ার্ডের অনিতাজিও আছেন,